নমস্কার। কথার কলেজে আপনাদের সাদর আমন্ত্রণ। আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, সেটি ভারতবর্ষ এত বছর ধরে 10 থেকে 14টি 1400-1200 বছর ধরে 10 থেকে 14টি বিদেশি শক্তির পদানত হয়েছিল। কেন ছিল? ছিল বোধহয় এই কারণে যে হিন্দুরা যুদ্ধাস্ত্র তৈরি করতে পারত না। মহাভারতে নিউক্লিয়ারের ব্যবহার হয়েছে এরম জানা যায়। একদল মানুষ, একদল ক্রিটিক, তারা প্রচণ্ড জ্ঞানী, একদল ঋদ্ধ মানুষ বলেন বটে, কিন্তু আমার দেখে শুনে মনে হয় আধুনিক হিন্দুরা, অন্তত মধ্যযুগের পরবর্তী হিন্দুরা বা মধ্যযুগ থেকে হিন্দুরা ক্রমশ যুদ্ধে অপটু হয়ে পড়ে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিশ্বাসঘাতকতার একটা বিষয় তাদের মধ্যে ঢুকে যায়। শুরু হয়েছিল শশীগুপ্তকে দিয়ে, মির্জাফর চূড়ান্ত, আজও শেষ হয়নি, আজও চলছে। আজও আমাদের মধ্যে মিশে থাকা অনেক মানুষ হিমালয়ের ওপারের একটি সভ্যতার দেশকে ডেকে আনতে চাইছেন। তারা ভাবছেন যে ওরাই এলে আমাদের মুক্তি। জানি না কিসের থেকে মুক্তি। তো এই অবস্থায় কারা কারা কখন এসেছিল আমরা একটু দেখি। পারসিক আখেমেনীয় সাম্রাজ্য খ্রিস্টপূর্ব 6শ শতাব্দীতে। ভাবুন কোথা থেকে পারস্য এসে তারা ভারতে কত সৈন্য আনতে পারত, কত ঘোড়সওয়ার আনতে পারত। তবে ওদের ঘোড়সওয়ার ছিল এটা একটা ওদের অত্যন্ত মানে কী বলবো, অত্যন্ত সুবিধার ব্যাপার ছিল। কিন্তু তার মানে তো এই নয় যে ঘোড়সওয়ারে একদম দিক ভরে যেত। আমরা যত ঘোড়সওয়ারের কথা কুরুক্ষেত্রের যুদ্ধে পড়ি, তা ভাবলে অবাক লাগে, তাহলে ঘোড়া তখন তাহলে ছিল কুরুক্ষেত্রের যুদ্ধের সময়? রামায়ণের সময় নিশ্চয়ই ঘোড়া ছিল, তাহলে ঘোড়া পরবর্তীকালে আসেনি। নইলে অশ্বমেধ যজ্ঞের কথা লিখিতভাবে পাওয়া যায় না। অশ্বমেধ যজ্ঞ তো আর পরে ঢোকানো হয়নি, সেই তখনই লেখা হয়েছিল। দ্বিতীয়ত, এরা অনেক বেশি যুদ্ধপটু ছিল, অনেক বেশি নির্মম ছিল, এবং এরা সকলেই দস্যু ছিল, মরুদস্যু। এরা সহজেই ভারতের সাধারণ মানুষকে পর্যুদস্ত করে এরা দেশকে অধিকার করেছে। এরপর গ্রিকেরা আসে 326 খ্রিস্টপূর্বাব্দ। আলেকজান্ডার পাঞ্জাবের কিছু অংশ অধিকার করেন, তারপরে তার সেনারাই বিদ্রোহ করে। তাছাড়া পাঞ্জাবের ওখানে পুরু, অম্ভি এরা প্রচণ্ডভাবে বাধা দিয়েছিল, সে ঘটনাটাও সত্যি। এইখানেই কিন্তু শশীগুপ্ত বিশ্বাসঘাতকতা করেছিল। আর শশীগুপ্ত চেয়েছিল এইখান থেকে ওর স্থানীয় রাজাদের, গ্রিকেদের সাহায্য নিয়ে, গ্রিকেরা যুদ্ধাস্ত্রে উন্নত ছিল আমাদের থেকে, সাহায্য নিয়ে আমি স্থানীয় রাজাদের আমার পদদলিত করে রাখবো, অবদমিত করে রাখবো। হয়নি, হয় না। বিশ্বাসঘাতকতা কোনোদিন জেতে না। সাময়িক অসুবিধে করে, ক্ষতি করে, এমন ক্ষতি করে যে 100 বছর ধরে ঠিক করা যায় না, যেমন আমাদের হয়েছে। কিন্তু মিটিয়ে দেওয়া যায় না, সরিয়ে দেওয়া যায় না। এরপরে ইন্দো গ্রিক শক, সিটিয়ান, মৌর্য পতনের পর মধ্য এশিয়া থেকে এরা আসে। এদের কোনো নিজস্ব ধর্ম ছিল না আলাদা করে সিটিয়ানদের। এরা সর্বপ্রাণবাদ, পশু পাখি, দেব দেবী, বহুদেব বিশ্বাস করত এই শকেরা। এরা নানা রকম মূর্তি টূর্তি পুজো সব কিছুই করত। এরপরে আসে পার্থিয়ান, পল্লব ও কুষাণ। এরা উত্তর ভারতের এবং গান্ধার জয় করে। সকলেই তো ওই মধ্যপ্রাচ্য থেকে আসা হিংস্র দ্রষ্টু শ্রেণীর, কোনো অসুবিধে হতো না। এরা জয় করে এবং জয় করে বহু বছর শাসন চালায়। বৌদ্ধ, হিন্দু এবং বৈষ্ণব এদের মধ্যে ছিল, এদের মধ্যে বৈষ্ণবও ছিল। এরপর হুনেরা আসে, হুন হলো, তারপরে আসে আরবেরা 712। উমাইয়া খিলাফতের সেনাপতি মোহাম্মদ বিন কাসিম সিন্ধু ও মুলতান অধিকার করে নেননি। আমরা বাধা দিতে পারিনি, আমরা কখনোই বাধা দিইনি। কিন্তু এরা আসতো কেন বলুন তো? আসতো একটাই কারণে, ভারতবর্ষ সোনার দেশ। সেখানে গেলে লুট করে, যেমন সোনা, রূপো, হিরে, মাণিক্য, মুক্ত নানা সম্পদ পাওয়া যাবে, অর্থ সম্পদ পাওয়া যাবে, স্বর্ণমুদ্রা
তেমনি পাওয়া যাবে ভারতীয় নারী। ভারতীয় পুরুষরা তাদের নারীদের বাঁচাবার জন্যে জীবন দান করবে না। জহরব্রত করে নারীরা মরে, কিন্তু তবুও সেই মরণপণ যুদ্ধ, ধর্ম দেব না জীবন দেব, রাজ্য দেব না জীবন দেব, 1 ইঞ্চি জমি ছাড়বো না জীবন দেবো, সেটা বোধহয় আমাদের কোথাও একটু দুর্বলতা ছিল। জানি না, সেই বিষয় নিয়ে দুর্বলতার কথা বলবো না, কারণ বিষয়টি আমি সম্পূর্ণভাবে জানি না যে কেন এতবার আক্রান্ত হয়েছে। তবে বিশ্বাসঘাতকতার একটা বিষয় ছিল, সেটা বলবো এই কারণে যে যখন ওই সেই খিলাফত আন্দোলনের খিলাফতের লোকেরা আসেন এদেশে, তখন অত বছর আগে আপনি ভাবুন, তখন আমি বলি আপনাদের, তখন যারা ছিল এখানে তারা, তাদের পুরোহিত সম্প্রদায় এবং কিছু মানুষ, তারা ওই শাসন সম্প্রদায়ের ওপরে মানে খুব একটা, আরব সেনাপতি মোহাম্মদ বিন কাসিম 711 খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফতের পক্ষে সিন্ধু আক্রমণ ও জয় করেন, সিন্ধুর রাজা দাহিরকে পরাজিত করেন, এবং 712 খ্রিস্টাব্দে সিন্ধুর সে সময়কার সমাজে কিছু বৌদ্ধ ও জাট সম্প্রদায় দাহিরের প্রশাসনের উপর অসন্তুষ্ট থাকায় পরোক্ষ সহায়তা করেছিল। প্রত্যক্ষ বিশ্বাসঘাতকতা করেনি, পরোক্ষ করেছিল। আরব বাহিনীকে পুরোহিতদের আত্মসমর্পণ এবং রসদ দিয়ে সাহায্য করেছিল। পুরোহিতরা ধরেই নিয়েছিল আরব বাহিনীকে আমরা পুরোপুরি সাহায্য করব, এবং সে সময় রসদও দেবো। যুদ্ধে রসদ তো একটা বিরাট ব্যাপার। এরপর 712-তে সুফি সম্প্রদায় আসতে আরম্ভ করে, মিষ্টি মিষ্টি বুলি বলে প্রচার তৈরি করে, শুরু হয় ধর্মান্তকরণ। তো এই গেল অধিকার, মানে ভাবুন তখনও এই অসুবিধাটা ছিল। এরপরে কি হলো, এরপরে তুর্কি আফগান হলো, তারপরে মুঘল, এরপরে চলে এলো 5টি মুসলমান সাম্রাজ্য, দাস, খিলজি, তুগলক, সাইয়াদি আর সৈয়দি আর কি, এবং লোদি। এরা যা করার করলো। তারপরে এদের পরাজিত করে 1526 সালে বাবর তৈমুর বংশীয় মুঘল সম্রাট ঢুকলো, এবং সে ঢোকার পরে কী হয়েছে সে তো আমরা অসম্ভব ভালো, ইতিহাসে আমাদের একদম ঘাড়ে ধরে মোগল আমল পড়ানো হয়েছে। অন্য কোনো আমল পড়ানো হোক না কেন, মুঘল সাম্রাজ্যের পতনের কারণ কি, যেন মুঘল সাম্রাজ্যের পতনের উপরে ভারতীয় বালক বালিকাদের সমস্ত ভবিষ্যৎ নির্ভর করছে। ঔরঙ্গজেবের মুঘল সাম্রাজ্য কেন পতন হয়েছিল সেটা লিখতে হবে, মুখস্থ করতে হবে। এ একদম বিরাটভাবে পড়ানো হতো। আমরা গুপ্তযুগ অত ভালোভাবে পড়িনি। আমরা জানতামও না যে গুপ্তযুগে কেন কালো পাথরের, ওই শক্ত কালো গ্রানাইট পাথর কেটে ভাস্কর্য করা, স্থাপত্য করা চারটিখানি কথা না, প্রচণ্ড শক্তিশালী স্থপতি হওয়া দরকার ছিল। তারা করেছিলেন এই কারণে যে ওগুলো স্টেবল মেটেরিয়াল, ওগুলো দিয়ে করলে তাদের যে রাজত্বের প্রতীক করেছিলেন বিষয়টাকে, তারা যে বিষয়টাকে একেবারে দৃঢ়ভাবে একটা সাম্রাজ্যের পত্তন করছেন, তাদের দৃঢ়তার প্রতীক ছিল ওই পাথরের মূর্তিগুলো। সেটা আমরা বুঝিনি, আমাদের ইতিহাস তো পড়ায়নি, দরকার কি পড়াবার? মোগল সাম্রাজ্য পড়লেই তো হবে। টিপু একদম দারুণ ব্যাপার ছিল, তার কথা বললেই তো হবে। টিপু যে তার যে হিন্দু কাফের হত্যা করার কথা তরোয়ালে যে মেসেজটা লেখা ছিল, সেটা তো জানার দরকার নেই। সেটা পরবর্তীকালে যদি কোনো কেউ জানে তো জানবে, দরকার নেই আমাদের ইতিহাসে আমাদের দেখাতে হবে ওরা কত মহান ছিল। এরপর বাবরের তৈমুরীয় বংশ শাসন শুরু হয়ে গেল। তারপর এর পরেও কিন্তু নাদির শাহ, পরবর্তী সময়ে গজনি, নাদির শাহ, আহমেদ শাহ, এরা সমস্ত, আহমেদ শাহ আবদালি, এরা সমস্ত এসে ভারতবর্ষে ঢুকে পড়ে এবং প্রচণ্ডভাবে লুটপাট করে ফিরে যায়। এরপরে চলে এলো পৃথিবীর শ্রেষ্ঠ বেনিয়াজাত ইংরেজ। কিন্তু ইংরেজ একেবারে আসতে পারেনি প্রথমে। ইউরোপিয়ান বণিক শক্তি, পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি, ডিনেমার, কোথা থেকে কোথায় সেসব অধিকার করে নিল। সব শেষে এলো বিশ্বের চূড়ান্ত বুদ্ধিমান এবং সাম্রাজ্য বিস্তারের অসম্ভব লোলুপ একটা জাত ইংরেজ, ইংরেজদের আমরা আজও বাঙালি বাবা মারা মনে করেন ইংরেজি না শিখলে জীবন বৃথা। জার্মানরা ইংরেজি জানে না, ওদের জীবন কিন্তু বৃথা হয় না। জাপানিরা ইংরেজি পড়ে না, ওদের জীবন বৃথা হয় না। ভারতীয়রা ইংরেজি না পড়লেই বৃথা হয়ে যায়। শিক্ষা দপ্তরও কখনোই স্থানীয় ভাষাগুলোকে সেই জায়গায় উন্নত করে না
যাতে আমরা স্থানীয় ভাষায় পড়তে পারি। সারা ভারতের সবথেকে পপুলার কোনো ভাষাকে বেছে নিয়ে একটা লিঙ্ক ল্যাঙ্গুয়েজ তো করাই যেত ইংরেজিকে না রেখে। তাহলে তো আমাদের এই অসুবিধা হতো না। যারা উচ্চশিক্ষার্থে যাবে তারা না, কিন্তু এত বই কে ট্রান্সলেট করবে, এত কাজ কে করবে, এত কাজ করার দরকার নেই। আর ভাষা পরিষদে যারা চাকরি পেয়েছে তারা বেশ টেবিলের উপর পা তুলে দিয়ে মুড়ি তেলে ভাজা খায় লাঞ্চের সময়, খুব চমৎকার আছে তারা। তো সুতরাং এই কাজগুলো তো করার দরকার নেই। এটা আমার একদিনের অভিজ্ঞতা থেকে বলছি, আমি টিফিনের সময় দেখেছিলাম বিষয়টা। তো এটা নিয়ে কেউ ধরে নেবেন না, এটা রোজকার ব্যাপার। আর জানি এটা অনেকেই প্রতিবাদ করবেন, তা করুন, আমার আপত্তি নেই, কিন্তু শালীন ভাষায় করবেন। অশালীন ভাষা আমি একদম সহ্য করতে পারি না। তো এই যে আন্দোলনটা হয়ে এই যে বিষয়গুলো হলো, তাহলে এরা এসে আমাদের ইউরোপিয়ান বণিকরা এসে আমাদের দখল করে নিল। সব শেষে এলো ইংরেজ এসে তারা একেবারে, আর একটা প্রবাদ আছে, যে আসে শেষে সে আর রাখে না দেশে, সে আর আমাদের রাখলো না, আমাদের একদম শেষ করে দিল। আমাদের মনে প্রাণে, মানে দেশটা পলাশীর প্রান্তরে 1757 মির্জাফরের বিশ্বাসঘাতকতায়, সিরাজের পরাজয়ে দেশটা পরাধীন হয়েছিল যারা বলে, তারা ইতিহাস পড়েইনি। দেশটা পরাধীন হলো 1947 সালের 15ই আগস্ট। রাতারাতি আমরা সাহেব হয়ে গেলাম, ইংলিশ মিডিয়াম স্কুলের রমরমা বেড়ে গেল, নিজের ভাষাকে আমরা অবহেলা করতে শিখলাম। মায়েরা গর্বিতভাবে বলতে শিখলেন, ওই বাংলাটা তেমন পারে না, বাংলাটা তেমন আসে না, ইংরেজিটা খুব ভালো পারে। তো এই যে অদ্ভুত একটা মানসিকতা তৈরি হয়ে গেল আমাদের, একটা বকপচপ মূর্তি তৈরি হলো আমাদের। জানেন, আমাদের এতটাই আকর্ষণ ছিল সাহেবদের পোশাক আশাকের ওপরে, সব ডেকে ডেকে, যে ধুতির ভেতর শার্ট গুঁজে পরে, তার সঙ্গে টাই পরে, সাদা সুতোর কোট পরে এই ক্লাউন সেজে বাবুরা অফিসে যেতেন। যাই হোক, এই দীর্ঘ পরাধীনতা, এরপরে আরেকটি আর্মেনিয়ানদের কথা বলবো। এরা আর্মেনি থেকে এসছিল, এরা কিন্তু ব্যবসা করতেই এসছিল, তার বেশি কিছু করতে আসেনি। যেটা হয়েছিল, দোভাষীর কাজ করেছিল, কিছু কিছু ক্ষেত্রে ও রাজ সরকারকে সাহায্য করার চেষ্টা করেছিল, আর দোভাষীর কাজ করেছিল। এরা ধর্মে খ্রিশ্চান ছিল। আর্মেনিয়ান চার্চ তো আমাদের এখানে আছে সকলে, আর্মানি গির্জা, রবীন্দ্রনাথের কবিতায় আর্মানি গির্জা বিখ্যাত হয়ে আছে, সেটাও সকলে দেখেছেন। এই আমাদের ইতিহাস। এই এত দীর্ঘ সময়কার পরাধীনতা আমরা বোধহয় আমাদের নিজস্বতার অনেকখানি বিসর্জন দিয়েছি। আজকে এখন আমরা ভাবছি আবার এক বিদেশি সাহেবের প্রস্তুত করা রীতিনীতি, এক বিদেশি সাহেবের প্রস্তুত করা তত্ত্ব, বিদেশিদের বন্দুকের নল থেকে শক্তির উৎস হয়ে বেরিয়ে এসে আমাদের মুক্তিদান করবে। জানি না মুক্তিদান করবে না, জানি নিশ্চয়ই করবে না, কোনো দিন সেটা হয় না। একজনের পোশাক আর একজনে কখনোই পুরোপুরি মানিয়ে যায় না, পুরোপুরি তার সমমাপের হয় না। সেটা আমরা এখনও বুঝছি না, এখনও জানছি না। এটা আমরা যখন জানবো, বুঝবো, তখন অনেক দেরি হয়ে যাবে না তো? নমস্কার।